তার আজকে শুভ উদ্বোধন আমাদের প্রতিপাদ্য মহারাজ করেছেন এবং আজও আমরা সাক্ষর জন অভিযান শুরু করলাম। দেখিয়ে দেবেন। হ্যাঁ 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 আমার একটা বই আছে এবার আমরা আমাদের অন্যান্য অতিথিদের মতন আমাদের সম্মানীয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতেও আমাদের সভাপতির লেখা তিনটি বই, যে বই তিনটি আজকে উদ্বোধন হলো, সে বইটি আমাদের সভাপতি মাননীয় শুভেন্দু অধিকারী হাতে তুলে দিচ্ছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেন্দুদাকে অনেক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে এই কর্মসূচিতে উপস্থিতির জন্য। আমি শুভেন্দুদাকে একটা বিষয় একটু বলে আমাদের শুভেন্দুদাকে যে বিষয়টা আমরা মূলত আশা করবো সেটা হচ্ছে অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা ও ভারতে আশ্রিত পাকপন্থী জিহাদিদের বিচারণ ভূমি আমাদের পশ্চিমবাংলা। চারিদিকে জিহাদিরা ফেলিতে নিঃশ্বাস, দিকে দিকে তাদের দাপটে বাঙালি হিন্দু আজ সংকুচিত এবং ভীত। এর থেকে পরিত্রাণ চাই আমরা এবং তার উপায় এবং পথ আমরা আজকে শুভেন্দুদার মার্গদর্শনের মাধ্যমে পেতে চাই এবং সেটাই আমাদের আগামী দিনে আমাদের সংগঠনের চলার পাথেও হবে। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী সনাতনী ভদ্রমণ্ডলী, প্রবীণ নাগরিকগণকে প্রণাম, মাতৃমণ্ডলীকে বন্দনা, সতীর্থ অনুজদের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমরা সবাই সমবেত হয়েছি শতাব্দী প্রাচীন এই হিন্দু মিশনের কর্মসূচিতে এবং নিশ্চিতভাবে মাতৃবন্দনা দিয়ে এবং বরেণ্য হিন্দু হৃদয় সম্রাট, ভারত রত্ন এবং বাংলার প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বকে পুষ্পার্ঘ নিবেদন করে প্রণাম জানিয়ে এই মহতী কর্মসূচি শুরু করেছেন এই মিশনের সভাপতি অ্যাডভোকেট প্রবীণ সিনিয়র সিটিজেন মান্যবর শঙ্করলাল দাস মহোদয়। আমি ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমার সঙ্গে আজকে ঘনিষ্ঠতম আলাপ হলো। আগে আমরা উভয়ের কাজের সম্পর্কে জানতাম, কিন্তু আজকে আমরা কার্যত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য হিন্দু মিশনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ হল। আমি এক্ষেত্রে দুজন ব্যক্তিত্বকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই যে শতাব্দী প্রাচীন হিন্দু মিশনের সঙ্গে আমার সাক্ষাতের বা মেলবন্ধনের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। স্বামী প্রদীপ্তানন্দ মহারাজজি, তিনি আমার কাছে গেছিলেন আমার সরকারি কার্যালয়ে বেশ কিছুদিন আগে। তিনি আমাকে বলেছিলেন আপনি গিয়ে একবার সাক্ষাৎ করে আসবেন। তারপরে আমার নীলগঞ্জে একটি প্রোগ্রাম রয়েছে সনাতনী হিন্দুদের, সেই প্রোগ্রামের শিডিউলের মধ্যে এখানে আসার ক্ষেত্রে শিক্ষাবিদ, রাষ্ট্রবাদী প্রচারক মাননীয় ডক্টর জিষ্ণু বসু, তিনি আমাকে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ করে এই কর্মসূচিতে আসার সুযোগ করে দিয়েছেন। তাই তাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। মঞ্চে মাননীয় ডক্টর মোহিত রায় রয়েছেন, তিনি তার বক্তব্য রেখেছেন। আমরা একসঙ্গে কাজ করি। আমি রাজ্যে বিরোধী দলনেতার দায়িত্ব আমাকে দেওয়ার পরে 21 সালে প্রথম 20 জুন পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করেছিলাম সরকারকে চ্যালেঞ্জ করে। এক্ষেত্রেও ডক্টর মোহিত রায় আমাকে উদ্বুদ্ধ করেছে
তথ্য দিয়ে সমৃদ্ধ করেছে এবং গত 1 মাসে আমরা একাধিক বাংলাদেশ ইস্যুতে কর্মসূচি করেছি, যেখানে ডক্টর মোহিত রায় আমার সাথে ছিলেন, তাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মাননীয় সঞ্জয় শাস্ত্রী, মাননীয় সুজিত সিকদার, মাননীয় চন্দন রায়, মাননীয় প্রদীপ চ্যাটার্জি, মাননীয় ডক্টর দুলাল কৃষ্ণ দাস সহ সম্মানিত মঞ্চ এবং আয়োজকবৃন্দ, শঙ্কর চ্যাটার্জি সহ আমার সতীর্থবৃন্দ, আপনারা সবাই জানেন যে আজকে হিন্দু মিশনের যে এই কার্যক্রম, তার দুটো পার্ট আছে। একটা হচ্ছে বাংলাদেশে অনেক দিন ধরেই অত্যাচার হয়েছে, আগের সরকারগুলোর সময়ও হয়েছে। তখন ক্ষত হতো, যে যে সরকারে থাকতেন, সে হাসিনা ওয়াজেদ হোক, খালেদা জিয়াই হোক বা আর কেউ হোক, তারা গিয়ে ক্ষততে মলম লাগাতেন। আর এখন তো ক্ষত হওয়ার কোনো সুযোগ নেই। ধর্ম ছাড়ো, নয় বাংলাদেশ ছাড়ো, নয় কোতল হও, এর মাঝখানে বাংলাদেশে আর কিছু নেই 5ই আগস্টের পর থেকে। তাই বাংলাদেশে যে কটা হিন্দু রয়ে গেছে, মাত্র 7%, তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় স্বাক্ষর সংগ্রহ অভিযান আজকে শঙ্কর বাবুরা শুরু করলেন। 1 কোটির বেশি তাদের লক্ষ্য। 11 নম্বর সিগনেচার আমি করলাম, এটা আমার পরম প্রাপ্তি। এবং আমি তাদের পরামর্শ দিয়েছি, গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যেখানে যেখানে হিন্দুরা থাকেন, সম্ভব হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, তার বাইরে আপনাদের স্বাক্ষর সংগ্রহ ক্যাম্প করতে হবে। হিন্দু মিশনের ব্যাপ্তি বাড়াতে হবে। সাথী রাষ্ট্রবাদী হিন্দু সংগঠনগুলি সাহায্য নিতে হবে। আজকের এই সিম্পোজিয়াম বা আলোচনা চক্র তাদের নির্দিষ্ট কিছু দাবির সমর্থনে আপনারা সমবেত হয়েছেন হিন্দু মিশনের নেতৃত্বে। সেই দাবিগুলোকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করছি। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। আমি এমএলএ হিসেবে বা একটা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে ব্যক্তিগতভাবে এই দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এর কোনো বিকল্প নেই, এটাও আমি এখানে আপনাদের কাছে বলছি। দাবিগুলির মধ্যে একটি দাবি রয়েছে, যেগুলি যে আমাদের সিএএ তাকে কার্যকর করেছে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আর একটু সরলীকরণ, সেটাও নিশ্চিতভাবে পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে, যিনি কাশ্মীরকে সোজা করেছেন, যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে 370 এবং 35A হাঁটিয়ে দিয়েছেন, অমিত শাহজি করেছেন, এই বিশ্বাস আমার আছে। এর বাইরেও যে দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু। আমি আপনাদের কাছে বলবো, সরসঙ্গ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি বিজয়া দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন, গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি, আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত
নির্যাতিত, বঞ্চিত, আক্রান্ত, তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত। আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই, এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয়, এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি, এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, 1 ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য। তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারবো না। আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন, জেনেছেন। 2024-এ দুর্গাপুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি। শুধু তাই নয়, প্রত্যেক দিন সকালবেলা, শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত, প্রতিষ্ঠিত, শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে, সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দিরের থেকে চুরি, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে। শুধু বেলডাঙ্গাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে, এবারেও অনেক মন্দির ভেঙেছে গত 3-4 মাসে, যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি। সমাধান কি? আমার নাম যিনি শেষে বলেছিলেন সঞ্চালক, উপায় কি জানতে চাইছিলেন। আমি বলি উপায় তো সামনে। এই উত্তরপ্রদেশ, তার অতীত ইতিহাস কি? উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী, 5 বছরে 375টা 12 থেকে 17 সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গায় নিরীহ মানুষরা মারা গেছেন। আজকে 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে। শেষ কুম্ভ যখন প্রয়াগরাজে হয়েছিল তখন তার নাম ছিল এলাহাবাদ, আর কুম্ভের দায়িত্বে ছিলেন আজম খান। সেই উত্তরপ্রদেশে আজকে শান্তি বিরাজ করছে। সেই উত্তরপ্রদেশে আজকে সহিষ্ণুতা বিরাজ করছে। সেই উত্তরপ্রদেশে আজকে সর্বধর্ম তার পালন করার সুযোগ সবাই পাচ্ছে। অর্থাৎ সুশাসন কাকে বলে, সুরক্ষা কাকে বলে, যোগী আদিত্যনাথ দিদিকে আজকে দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে। আমাদের ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমাদের এই দেশে ব্যুরোক্রেসি, পুলিশ, যারা যা আছে থাকুন না কেন, পুরো ব্যবস্থাটাই পলিটিক্যাল সিস্টেম। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এটা আমাদের দিয়ে গেছেন। তাই এখানে সরকার যদি পক্ষ নেয়, সরকার যদি ভোট ব্যাংকের রাজনীতি করে, সরকার যদি রোহিঙ্গা মুসলমানকে
আধার কার্ড এপিক কার্ড বানিয়ে দেয়। সরকার যদি বিএসএফ কে 600 কিলোমিটার জমি না দেয় কাঁটাতার দেওয়ার জন্য, তাহলে আপনি যাবেন কোথায়? যাবেন কোথায়? সরকার যদি তাদের বড় বড় ক্যাবিনেট মন্ত্রীদেরকে বসিয়ে রাখে যারা সরাসরি সাম্প্রদায়িক কথাবার্তা বলেন, একজন মুর্শিদাবাদের শাসক দলের এমএলএ তো বলেই দিলেন, এখানে তো তোরা 30 আমরা 70 কাটবো আর ভাগীরথীর জলে ভাসাবো। ব্যবস্থা হয়নি তার বিরুদ্ধে, সরকার ব্যবস্থা নেয়নি। অথচ ভারতবর্ষ যারা শাসন করছে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টির আত্মা হলো সংঘ, যে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে জনসংঘ থেকে বিজেপি, যার ইতিহাস পড়লে এই পার্টি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়, যে পার্টি ক্ষমতায় ছিল বলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন বলে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ উপায়ে 500 বছরের হিন্দু স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। সেই ভারতীয় জনতা পার্টিও আমাদের শিক্ষা দেয়নি অপর ধর্ম সম্পর্কে খারাপ কথা বলা। এরা মা কালীকে অপমান করলে মহুয়া মৈত্রকে শাস্তি দেয় না। 30% মুর্শিদাবাদের হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসাবে বললে এরা তাদের ভরতপুরের এমএলএ কে শাস্তি দেয় না। আর বিজেপি তেলেঙ্গানার এমএলএ রাজা সিংকে, নুপুর শর্মাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে বলে যে উনার এই বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এইখানে ডিফারেন্স, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এই ডিফারেন্স। আরেক এমএলএ, তারও নাম ভরতপুরের এমএলএ এর মতো, তিনি এই মহারাজকে বলছেন, যিনি গৃহস্থ জীবন বিসর্জন দিয়ে সন্ন্যাসী কি পদ্ধতিতে হয় সবাই আপনারা জানেন। তার পরিবারকে ছেড়ে, কারো কারো তো প্রথা আছে পরিবারের মানে শ্রাদ্ধ শান্তি পিণ্ড দান করে তাকে সন্ন্যাস ধর্ম নিতে হয়। আজকে সেই সন্ন্যাসী, যিনি সন্ন্যাসী জীবন পালন করেন, তার গেরুয়া বসন, মণ্ডিত মস্তক, তিনি সম্পূর্ণ শাকাহারী, তার সমস্ত জিনিসই আমাদের সনাতনী নিয়ম নীতি এবং পূজ্যপাদ স্বামী প্রণবানন্দ, যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম তৈরি করেছিলেন, তার আদর্শে তাদের যে ভারত সেবাশ্রম সংঘের 4টি খণ্ড রয়েছে তাকে নিপুণ ভাবে 100% পালন করে যিনি সন্ন্যাস ধর্ম পালন করছেন তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছেন। একজন শিক্ষিত আইপিএস পাস করে আজকে এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ, তিনি প্রকাশ্যে বলছেন সরকার তার বিরুদ্ধে, সরকারি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সরাসরি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সমর্থন করেন যারা জঙ্গি তাদেরকে। সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলেন বাংলাদেশে যা ঘটছে ওটা ওদের দেশের আভ্যন্তরীণ বিষয়, ওটা ইউনূস সাহেব বুঝে নেবে, ভারত নাক গলাবে না। এটা ভারত বাংলাদেশের ইস্যু নয় সিদ্দিকুল্লাহ সাহেব, এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই। বিধানসভায় অন রেকর্ড দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, ভাবতে পারেন কোন বিধানসভায় আমরা আছি এই রাজ্যে, বলছে আপনাদের দো হাম দো হামারা দো, মানে আমাদের হিন্দুদের, আর আমাদের হাম দো হামারা চার। আজকে এই কথা বলছেন। আরেক মন্ত্রী তো গুণের নিধি যারা ফিরা ঘাটে,
কখনো দাওয়াতে ইসলাম, সব আপনারা দুর্ভাগ্যশীল। উনি একমাত্র সৌভাগ্যবান, কারণ উনি উনার ধর্মে জন্মগ্রহণ করেছেন। কখনো 50% লোককে উর্দু শেখাবে, উর্দুতে কথা বলবে। কখনো বলছে ভারতে 17, আমরা এখানে 33, আমরা জনসংখ্যায় মেজরিটি হব। কি ভয়ঙ্কর! তাই সমাধান তো একটাই, যে সমাধান আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। 2021 বিধানসভার ভোট, আমি ভারতীয় জনতা পার্টিতে নবাগত। আমাকে আমার দল বলল, আগে মমতা ব্যানার্জি বলল 18 জানুয়ারি 2021 যে আমি নন্দীগ্রামে দাঁড়াবো। ভবানীপুর আমার বড় বোন, আর এটা আমার মেজ বোন না ছোট বোন। আমি এখানে দাঁড়াবো। কেন দাঁড়াবেন উনি? কারণ ওখানে 26% মুসলমান ভোট। উনি জানেন যে আমি 26% দিয়ে শুরু করব, বাকি হিন্দু আছে, একটু ভাতা দেব, একটু পুলিশ জানিয়ে দেব, একটু ওর পিছনে ওকে লাগিয়ে দেব। ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের সঙ্গে বৈশ্য, বৈশ্যের সঙ্গে শূদ্র লাগিয়ে দেব। হ্যাঁ, ভারত সেবাশ্রম সমর্থন করবে না, ঠিক আছে, ইস্কনে চলে যাব, আরতি করে সমর্থন আদায় করে নেব। রাধারমন বাবু আছেন, আচ্ছা ইস্কন করবে না, তাহলে রামকৃষ্ণ মঠ মিশনে চলে যাব। বলবে একটু আমাকে আশীর্বাদ করে দিন। মঠ মিশন সবাইকেই আশীর্বাদ করেন, আমাদেরও করেন, ওনাদেরও করেন। আরো কোথাও কোথাও চলে যাব, কারণ আমরা সনাতনীরা বিভক্ত। কেউ আর্য সমাজ, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বালক ব্রহ্মচারী, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কত ভাগে আমরা বিভক্ত। তাই আমার তো 26 আছে, সঙ্গে একটু ভাতা 500, 700, 1000, আর একটু এইসব ভাগাভাগির সুযোগ নেব, তাহলে আমার 45 হয়ে যাবে। তাহলে বিজেপি বা বিরোধী বা শুভেন্দুকে আটকে দেবো। এই তালে উনি ছিলেন ওখানে। আমি নামলাম মাঠে, আমি মুসলমানদের ভোট চাইলাম না, 63টা মুসলমান বুথে গেলাম না। আমি বাবু আপনারা থাকুন, আপনারা কি করবেন আমি জানি। আমি বাকি হিন্দুর কাছে এলাম, বললাম ভাই হিন্দুদের বাঁচাতে হবে, আপনারা আমাকে ভোট দিন। আমি বেশি জনকে এক করতে পারিনি। 100 জন হিন্দুর মধ্যে 64 জন হিন্দু নন্দীগ্রামে এক হলো। মমতা ব্যানার্জি 1956 ভোটে হারলেন। তারপরে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালেন, আরো হিন্দুরা ঐক্যবদ্ধ হলো, ওদের স্বরূপ চিনল। 100-র মধ্যে 72 জন নন্দীগ্রামের হিন্দু এক হলেন। তারা ভোট দিলেন অভিজিৎ গাঙ্গুলি মানে নরেন্দ্র মোদীকে। অভিজিৎ গাঙ্গুলি আরো ভোট বাড়িয়ে 8200 ভোটে নন্দীগ্রাম থেকে লিড নিলেন। সমাধান পরিষ্কার, সমাধান একটাই, 70% হিন্দু এক হবেন, একটা হিন্দুবাদী রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করবেন। উত্তরপ্রদেশের মতো সেই সরকারটাকে হাতে দেবেন, যে সরকার ভারতীয়দের সুরক্ষা দেবে আর অভারতীয়দের চুলের মুঠি ধরে তাড়ানোর ব্যবস্থা করবে। যে সরকার ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের, বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবে, চিকিৎসা করবে। আর ওই কালকে শিয়ালদা স্টেশনে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে, বাংলাদেশ হয়ে, এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে টেনে নিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। ক্ষমতা তো আপনার হাতে, ক্ষমতা তো আপনার হাতে। আপনি এক হয়ে এমন একটা সরকার তৈরি করুন, যে সরকার আসামের মতো পশ্চিমবঙ্গেও রাজ্য স্তরে এনআরসি চালু করবে, নাগরিক পুঞ্জি, ভারতীয়রা থাকবে, অভারতীয়দের
ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে না, চিহ্নিত করে ডি করবেন। আসামে 16 লক্ষ করেছে। ডি মানে ডাউটফুল, ভোটাধিকার কেড়ে নেওয়া, রেশন থেকে বঞ্চিত করা, সরকারের সমস্ত সুযোগ সুবিধা, শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত করা। আসামে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি মোদীজির মার্গদর্শনে করে দেখিয়েছেন 16 লক্ষ ডি ডাউটফুল। কোথাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে না, এটাই সোজা হয়ে যাবে। আপনার হাতে সব। আপনি যদি এই সরকারকে রাখেন, শুনে রাখুন, এবারে তো 5টা দুর্গা ঠাকুর ভেঙেছে শ্যামপুরে, এবারে তো রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, কাছে, বেশি দূরে না। বারাসাত থেকে কত হবে? সিটির মোড় শ্যামবাজার পেরোলেই রাজাবাজার, 15 কিলোমিটার হবে। এখানে তো বজবজের নোদাখালীতে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে, বেলডাঙ্গায় কার্তিক লড়াই বাংলা খ্যাত, গুড়িয়ে নিয়েছে একাধিক মন্দির, 200 দোকান, এখনো জেনে বহু হিন্দু ছেলে। তাই আপনাদের হাতেই সমাধান। আমি আপনাদের রাজনীতির মঞ্চ না হয়েও সমাধানের রাস্তা আমি আমার নিজেকে দিয়ে আপনাদেরকে আমি যোগ বিয়োগ অঙ্ক করে বুঝিয়ে দিয়ে গেলাম। জাগরণ ঐক্যবদ্ধ হন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান, শিল্পায়ন, এ তো গতির সাথে সাথে হবে। অন্য রাজ্য হচ্ছে, আরো বেশি করে হবে। কিন্তু বাড়িগুলো বানাচ্ছেন এই মায়ানমার থেকে আসা গোপ চাষা এই লোকগুলোর জন্য, তো এরা এই বাড়ি দখল করবে। কবে থাকবেন আপনি? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি থাকতে পারতেন ভারতে, আপনাকে যশোর বা কোথাও এই পাশে যেগুলো আছে রাজশাহী, এর সঙ্গেই থাকতে হতো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিল বাঙালি হিন্দু। কখনো হিসাবটা দেখেছেন? 47-এ কত ছিল বাংলা হিন্দু? পশ্চিমবঙ্গে উপরের কথা ছাড়ুন, ও তো শেষ হয়ে গেছে, 7% নেমে গেছে। 33 থেকে ভারত ভাগের সময় 71-এ 22, এখন 7.5। আপনার কথা বলুন, এখানে বাঙালি হিন্দু ছিল 85%, আজকে কত? লাস্ট সেন্সাস হয়েছে 2011-তে, তাতে 27%-এর বেশি ওরা। আর ববি হাকিম বলছে ওরা নাকি 33%, হিন্দু মিশন বলছে আমরা 70%। যাই হোক, ববি হাকিমের কথায় 67 আর হিন্দু মিশনের কথায় 70। ববি হাকিমের কথা বললে আমরা 17% কমে গেছি, আর হিন্দু মিশনের কথা বললে আমরা 15% কমে গেছি। আমি আপনাকে বলে গেলাম, এই সিদ্দিকুল্লাহ, এই জাভেদ খান, এই শাহজাহান, এই ফিরাদ হাকিম, এই হুমায়ুন কবিরদের সরকারটা যদি থাকে 31-এর পরে আর কিছু করতে হবে না। মোহন মাঝির উড়িষ্যা, নইলে মানিক সাহার ত্রিপুরা, নইলে হেমন্ত বিশ্ব শর্মার আসামে যাওয়ার জন্য এখন থেকে ব্যাগ গুছান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু। আপনারা জাগুন, শুধু বাংলাদেশের পাশে থাকা না, এবারেও যাতে আমরা একটা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার তৈরি করতে পারি, তার উদ্যোগ বাঙালি হিন্দুদের নিতে হবে। ধর্ম রক্ষিত বিজেপি, সিপিএম, তৃণমূলের কমিটি থাকবে গ্রামে, সঙ্গে থাকবে ধর্ম রক্ষা কমিটি। এটাই হবে একমাত্র বাঁচার পথ। जो हिंदू हित में काम करेगा, 26 साल बंगाल में वही राज करेगा। এই মন্ত্রের সাথে আপনারা লড়বেন। আপনাদের সেবক, আপনাদের ভাই বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে। ভারত মাতা কি, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। জয় জয় শ্রীরাম।
অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই কর্মপরিষদ